নমস্কার, 24x7 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়ে গেছি যিনি রাজ্য রাজনীতিতে অনেক পরিচিত। তার সাথে তার আরেকটি পরিচিতি আছে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বোস। নমস্কার দাদা, 24x7 নিউজ বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের সকল দর্শকবৃন্দকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। নমস্কার দাদা। দাদা, আমাদের এখানে রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে আপনার নতুন দল নিয়ে। এবারে আপনার মুখেই আমরা শুনতে চাই আপনার নতুন দল সম্বন্ধে। দেখুন, প্রথমেই আমি স্পষ্ট করে সকলকে জানিয়ে দিই, এটি আমার দল নয়, এটি আপনাদের দল, এটি সকলের দল। দেখুন, গত 7-8 বছর ধরে যুব সমাজ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিজম করে থাকে। ভারতবর্ষের সামনে যেসব সমস্যা দেখা দিচ্ছে সেই সব নিয়ে তারা আন্দোলন করে থাকে। সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে তাদের। তো এরকম অনেকেই যুব সমাজ থেকে আমার সাথে এসে দেখা করে, সাক্ষাৎ করে, কথা বলে, এবং ওনারা এই প্রস্তাব রেখেছে যে দেখুন, আপনি একটি নেতৃত্ব দিন। আপনি বারংবার বলে থাকেন যে আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শের ওপর ভিত্তি করে আপনি রাজনীতি করেন। সেই আদর্শ কি? সর্বধর্ম সমন্বয়। সুভাষচন্দ্র বোস একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। তো এই আদর্শ কিন্তু আপনি অন্য কোনো দলের সাথে এই আদর্শকে আপনি কার্যকরী করে উঠতে পারবেন না। সঠিক, ওরা আমাকে এটাই সঠিক কথাই বলেছিল। তাহলেও আমি প্রচেষ্টা নিয়েছিলাম, ভারতীয় জনতা পার্টির সাথে আমি যুক্ত হয়েছিলাম। ওনারা আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি আসুন। আমি ওনাদের স্পষ্ট করে জানিয়েছিলাম যে আমার আদর্শ শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শের উপর ভিত্তি করে আমার রাজনীতি, দেশের কাজে আমি নিযুক্ত হতে চাই। বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, এর বিপক্ষে আমার আদর্শ। তো ওনারা বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমরা একটি আজাদ হিন্দ মোর্চা গঠন করে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির মধ্যে, এবং এই মোর্চার মাধ্যমে আপনি সারা ভারতবর্ষে যাবেন, শুধু পশ্চিম বাংলা নয়। সুভাষচন্দ্র বোস তো রাষ্ট্রীয় স্তরে নেতা ছিলেন, তাই আপনি সারা ভারতবর্ষে যাবেন, দক্ষিণ ভারতে যাবেন, উত্তর ভারতে যাবেন, সব জায়গায় একটি নেতাজির অনুগামী, নেতাজি প্রেমী আছে। কেন দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে 140 কোটি ভারতবাসীর মনে প্রাণে বাস করে। কিন্তু আপনি এদের কাছে যান, এদের সমর্থন চান, এদের কাজ করার জন্য প্রচেষ্টা নেবেন আপনি এই আজাদ হিন্দ মোর্চার মাধ্যমে। কিন্তু আমি 7 বছর অপেক্ষা করেছিলাম, কিন্তু আজাদ হিন্দ মোর্চা গঠন হলো না। এখন কেন গঠন হলো না আমার জানা নেই। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারাই হয়তো বলতে পারবে কেন আজাদ হিন্দ মোর্চা গঠন হয়নি। এখন আমি ইঙ্গিত পাচ্ছি যে তারা তো বিপরীত রাজনীতি করে থাকে। তারা এই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে একটি জাতীয় সংহতি উনি করতে পেরেছিলেন ভারতবর্ষের ঐক্যর জন্য, সেটি তো ওনারা চান না, কিন্তু বিভাজনের রাজনীতি করে থাকে। তো দুরকম আদর্শ একসাথে একভাবে কিভাবে আপনি কার্যকরী করবেন? তো আমারও হয়তো বোঝা উচিত ছিল, কিন্তু যেহেতু ওনারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই আমি গিয়েছিলাম। সম্ভব হয়নি, তাই আমি ছেড়ে এসেছি। তারপরে আবার তৃণমূল কংগ্রেসে আমার সাক্ষাৎ হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। উনি খুব বড় মাপের নেত্রী, উনি ম্যাস লিডার। উনি বললেন আমি তো নেতাজির আদর্শে কাজ করি। হয়তো করেন,
আমি যোগদান করেছিলাম। কিন্তু যেটি লক্ষ্য করা গেল এই নির্বাচনের পরে, আমি নির্বাচনের ঠিক পূর্বে, পশ্চিমবাংলার যে বিধানসভা হলো ঠিক তার পূর্বে আমি যোগদান করেছিলাম, কিন্তু এই যে সংকীর্ণ রাজনীতি, মেরুকরণের রাজনীতি, ভোট ব্যাংক রাজনীতি, তো এসব যদি আপনি পার্টির ভেতরে এইভাবে যদি পার্টির পরিচালনা হয়, তাহলে নেতাজি বা শরৎচন্দ্র বোসের আদর্শ নিয়ে আমি কিভাবে কাজ করব? তাই আমি দেখলাম এটি সম্ভব নয়। এবং এই যে যুব সমাজের পক্ষ থেকে যারা আমাকে বলেছিল যে দেখুন এটি সম্ভব হবে না, আজকে ভারতবর্ষে মেইন স্ট্রিম যেসব রাজনৈতিক দল রয়েছে, রাষ্ট্রীয় বলুন, আপনার রাজ্যের বলুন, কেউই কিন্তু সুভাষচন্দ্র বোসের আদর্শকে মান্যতা দেয় না। সেই জন্যই ভারতবর্ষে আজকে এই অবস্থা। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল, পাকিস্তান হয়েছিল 1947 সালে, বাংলা বিভক্ত হয়েছিল। বাংলা বিভক্ত হবার কোনো কারণ ছিল না, কিন্তু কিছু সাম্প্রদায়িক নেতা যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেছে, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী, তারা বাংলাকে বিভক্ত করেছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন, ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষের পূর্ণ স্বরাজ আমরা অর্জন করতাম। সেটি সম্ভব হয়নি। বাংলাকেও দ্বিখণ্ডিত করে দেয়া হয়, যেসব হিন্দুরা ওপার বাংলায় রয়ে যায় তাদের হত্যা করা হয়। এই যে সাম্প্রদায়িক নেতারা যারা এই বাংলা বিভক্ত করার জন্য যারা ভোট দিয়েছিল, তারা কি এই হিন্দুদের রক্ষা করতে পেরেছিল? যদি ইউনাইটেড বেঙ্গল থাকতো, এক বাংলা থাকতো, আমরা তাদের নিশ্চয়ই রক্ষা করে করতে পারতাম। তো এই সব কারণে আমি দেখলাম যে একটি আলাদা করে শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে ভিত্তিক একটি রাজনৈতিক দল গঠন করা উচিত। এটি আমার দল নয়, এটি যুব সমাজের দল। শুধু আমি একটি একমাত্র যে ভূমিকা আমার, আমি যেটি দেখবো যে নেতাজির আদর্শে যারা এরা যে উদ্বুদ্ধ হয়েছে, এরা সেই আদর্শকে সারা ভারতবর্ষের যুব সমাজের মধ্যে এই আদর্শকে তারা ছড়িয়ে দেবে। কেন আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি, খুবই একটি বলবো একটি দুর্যোগের ভেতরে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই বিভাজনের রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, হিন্দু মুসলমান রাজনীতি, মন্দির মসজিদ রাজনীতি, এই রাজনীতি করলে ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে। আজকে যে ভারতবর্ষ রয়েছে, যতটুকু অখণ্ড আছে, সেটিকে তো আমরা রক্ষা করতে চাই। একমাত্র পথ নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ, সর্বধর্ম সমন্বয়, সকলকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করা এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, খুবই ভালো একটা প্রচেষ্টা চলছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আজাদ হিন্দ পার্টিটা যে তৈরি হচ্ছে, সেখানে আপনি এটাকে আরো কিভাবে আগিয়ে নিয়ে যেতে চান? দেখুন, আমার কিছু করণীয় নেই। আমি শুধু নেতাজির আদর্শে এই যুব সমাজকে উদ্বুদ্ধ করা, এইটুকু আমার দায়িত্ব। বাকি দায়িত্ব যুব সমাজের। আজকে দেখুন, এই ভারতবর্ষে যেভাবে সরকার পরিচালনা হচ্ছে, কেন্দ্রে বলুন রাজ্যে বলুন, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুব সমাজ, ছাত্রছাত্রীরা। কি দুর্নীতি! এই যে নিট দুর্নীতি হলো, সারা ভারতবর্ষে কত ছাত্রদের মানে পুরো ক্যারিয়ার ধ্বংস করে দেয়া হলো। রাজ্যেও তো দুর্নীতি হয়েছে পরীক্ষা নিয়ে, কিন্তু নিট দুর্নীতি একটি বড় আকারের দুর্নীতি। তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। এই দুর্নীতি কেন হয়েছে তার কোনো জবাব তো আমরা সেভাবে পাইনি। কিন্তু যুব সমাজ রুখে দাঁড়ালো। যে যন্তর মন্তরে যে র্যালি হলো, সেই র্যালি তো সরকারকে তো একটি সঠিক পদক্ষেপ নিতেই হলো। তাই আজকে ভারতবর্ষকে রক্ষা করতে যদি হয়, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সুভাষচন্দ্র বোস যুব নেতা ছিলেন, উনি ইউথ লিডার ছিলেন। তাই ওনাকে সামনে রেখে যদি ভারতবর্ষের যুব সমাজ ঐক্যবদ্ধভাবে নেতাজির আদর্শ, শরৎ বোসের আদর্শকে সামনে নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায়,
শিক্ষা, স্বাস্থ্য, শিল্পর ক্ষেত্রে আমাদের একেবারে সঠিক প্ল্যানিং থাকবে। দেখুন, ভারতবর্ষ 1947 সালে আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু নেতাজি চেয়েছিলেন সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা। 80 বছর পার হয়ে গেছে, আমরা অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা এখনো অর্জন করিনি। এই যুব সমাজের ওপর দায়িত্ব, আমাদের লড়াই করতে হবে। এই যে আজাদ হিন্দ পার্টি আজাদির জন্য লড়াই করবে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার জন্য। তো দায়িত্ব থাকবে যুব সমাজের উপরে, তারাই সবচেয়ে আক্রান্ত। যেভাবে এই সরকার দুর্নীতি তো বটেই, তাছাড়া স্বাস্থ্যর ক্ষেত্রে সব সর্বঘটে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে সরকারের মধ্যে। এবং এই যে বলা হয় যে ওই দল দুর্নীতি করে, আমরা দুর্নীতি করিনি, তা তো নয়, এটা সর্বদলীয়। ঠিক আছে, দুর্নীতি কখনো কোনো দল সেন্ট্রিক নয়, দুর্নীতি হচ্ছে নেতা সেন্ট্রিক। এবং এই নেতারা তো সব দলেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এমন একটি দল আছে, তাদের HR পলিসি হচ্ছে বিভিন্ন দলের যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ নেতাদের, তাদের নিজেদের দলে টেনে নেয় এবং তারা তারপরে পরিষ্কার হয়ে যায়। তো এই রাজনীতি চলবে না। আজকে যুব সমাজ সজাগ এবং এই আজাদ হিন্দ পার্টি একটি নতুন দিশা, একটি ভারতবর্ষের একটি আলাদা রাস্তা দেখাবে নেতাজি সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র বোসের আদর্শের উপরে, এবং একটি নতুন ভারতবর্ষ গড়ে তোলার প্রচেষ্টা আমরা নিয়ে থাকব। আচ্ছা দাদা, যে নেতাজি সুভাষচন্দ্রর যে মূর্তিটা ভাঙা হলো নিউ আলিপুরে, সেই সম্বন্ধে আপনার কি বলার আছে? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এইভাবে নেতাজির মূর্তি ভাঙা হয়েছে বলে আমার জানা নেই কোথাও, পশ্চিমবাংলাতে তো নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নেতাজির উপর একটি মন্দিরও আছে, আপনি দক্ষিণ ভারতে যদি যান। কিন্তু ওনার মূর্তিকে আক্রমণ করে সেটি ভেঙে দেয়া প্রথমবার আমি শুনলাম। এই দায়িত্ব কিন্তু আমাদের এখানে যে বিজেপি সরকার, মানুষ চেয়েছে, পরিবর্তন চেয়েছে, বিজেপিকে সুযোগ দেওয়া হয়েছে, খুব ভালো কথা। তারা সরকার ঠিকভাবে পরিচালনা করুক, আমাদের তাই আশা। কিন্তু নেতাজির মূর্তি ভেঙে গেল, এটা তো এই বিজেপি সরকারের সময় হলো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি সঠিক গবেষণা করুন, এটা তদন্ত হওয়া উচিত। এটা এই নেতাজির মূর্তি কে ভাঙলো, কার এত বড় স্পর্ধা যে নেতাজির মূর্তি ভাঙলো? আপনার এই আমলে, বিজেপির আমলে এই নেতাজির মূর্তি ভাঙা হলো? আমরা জানতে চাই। এটি একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, স্টেট গভর্নমেন্টের তদন্তে হবে না। কারণ এখানে তদন্ত হয়, আপনি কেন্দ্রের তদন্ত এজেন্সি বলুন বা রাজ্যের বলুন, এগুলো সবই পরিচালনা হয় সরকারের পক্ষ থেকে, এইভাবে নয়। আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই, প্রাইভেট এজেন্সিও এর ভেতরে থাক, একটি কমিটি গঠন করা হোক এবং একটি জুডিশিয়াল এনকোয়ারি হোক। সিটিং জাজ কলকাতা হাইকোর্টের এই তদন্ত পরিচালনা করুন, এই আমাদের দাবি। এবং আমরা রিপোর্ট প্রকাশ্যে, এই রিপোর্ট পাবলিক ডোমেনে যেন দেয়া হয়, কেন সবকিছু চাপা পড়ে যায় এই সব তদন্তে, সেটি আমি চাই না। এটি প্রকাশ্যে আসুক, কেন সুভাষচন্দ্র বোসকে এইভাবে যদি অপমান করা হয়, মানুষ কিন্তু আপনাদেরও ছেড়ে দেবে না। সে যেই সরকার হোক, যেই নেতা হোক, নেতাজির কাছে সবাই কিন্তু একটি, আমি কিছু কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু সুভাষচন্দ্র বোসকে অসম্মান করলে মানুষ কিন্তু আপনাদের রাস্তা দেখাবে। নমস্কার দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে এতটা সময় দিলেন। আপনাকে, আপনাদের পুরো টিমকে আমরা বেস্ট অফ লাক জানাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।